দর্শক, এরাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 প্রতিদিনের আয়োজন আরআইএসএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। আপনারা নিশ্চয়ই জানেন যে সারাদিন উত্তাল ছিল গোপালগঞ্জ। শেষ পর্যন্ত এনসিপির সমাবেশে হামলা চালানো হয় নিষিদ্ধ ছাত্রলীগ, একই সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জের হামলা চালায় এনসিপির সমাবেশকে কেন্দ্র করে, এবং সমাবেশ শেষে ব্যাপক তাণ্ডব চলে আসলে সব মিলিয়ে, এবং দিনভর এই বিষয়টি আসলে টক অফ দ্য কান্ট্রি। আমরা এই বিষয় নিয়ে মূলত কথা বলতে চাই। এই সংঘাত আসলে এড়ানো যেত কিনা। আজকে এনসিপি প্রধান যিনি নাহিদ ইসলাম, তিনি সংবাদ সম্মেলনে বলেছেন যে শান্তিপূর্ণভাবেই পূর্ব ঘোষিত একটি কর্মসূচি ছিল এনসিপির গোপালগঞ্জে 10-15 দিন আগে যে কর্মসূচি ঘোষণা করা, সেই কর্মসূচিতে কেন এইভাবে আসলে হামলা চালানো হলো তার তদন্ত হতে হবে। একই সঙ্গে 24 ঘন্টার মধ্যে যারা দোষী তাদের শাস্তি তারা আসলে দেখতে চান। আমরা এই বিষয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে 3 জন অতিথি আছে, পরিচয় করে দিই তাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন আবিদুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। তার পাশে আছেন তাহমিদ আল মুদাসসির চৌধুরী, মুখ্য সংগঠক, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও সাবেক সমন্বয়ক। একই সঙ্গে আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ মিফতাহুল হোসাইন আল মারুফ, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়। 3 জনকে স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আবিদুল ইসলাম খান, শুরুতে একটু আপনার কাছ থেকে জানতে চাই, যে সংঘাত আমরা আজকে গোপালগঞ্জ আসলে দেখলাম, আজকে জুলাই শহীদ দিবস, এরকম একটি দিবসে 1 বছর পর এই সংঘাতটা আসলে এড়ানো যেত কেনা? এনসিপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এটি পূর্ব ঘোষিত একটা কর্মসূচি ছিল, তারা আসলে সেখানে লং মার্চও করে নাই, পদযাত্রাও করে নাই, একটা সমাবেশের প্রস্তুতি ছিল, সেটি করে তারা আসলে সেটি আসলে করতে পারলো না শেষ পর্যন্ত। আপনাকে ধন্যবাদ। আপনার মধ্য দিয়ে নিউজ 24-এর যারা দর্শকবৃন্দ আছেন সকলকে আমি স্বাগত জানাচ্ছি। তো আজকে ঐতিহাসিক 16 জুলাই, গত বছর এই দিনে আমাদের আবু সাঈদ দুহাত প্রসারিত করে স্বৈরাচারের বুলেটকে নিজের বুকে নিয়ে এবং এক প্রকার বাংলা বসন্তের চূড়ান্ত সূচনা ঘোষণা করেছিল, এবং সেই দিনটাতে চট্টগ্রাম আবু সাঈদ ঘোষণা দিয়েছিলেন, সাধারণ শিক্ষার্থীদের বাসা আমার প্রাণের সংগঠন, এই পরিচয় আমি শহীদ হব। ঠিক আর 16 ঘন্টা পরে সে চলে আসুন 16 শহর ডেকে সেদিন শহীদ হয়েছিলেন। এই মৃত্যুগুলো কিন্তু সেদিন চূড়ান্তভাবে আন্দোলনটাকে এক দফার দিকে ধাবিত করা শুরু করেছিল। আজকের এই সেই দিনটিতে গোপালগঞ্জে যে হামলা হয়েছে সেটা নিঃসন্দেহে এটা ন্যাক্কারজনক, কারণ গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি অনেক বিভেদ থাকতে পারে, কিন্তু যে ধরনের হামলা সংঘটিত হয়েছে এটা নিঃসন্দেহে নিন্দনীয়। কিন্তু কথা হচ্ছে যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বর্তমানে যে নেতৃবৃন্দ আপনি যাদেরকে দেখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটাকে ব্যবহার করে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তারা বারংবার ঐক্যকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে গিয়েছেন, এবং এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে গণঅভ্যুত্থানের যে পক্ষের গুরুত্বপূর্ণ শক্তিগুলো ছিল, শক্তিগুলোকে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশনের মবেশ স্বীকার করার মধ্য দিয়ে 6 আগস্ট থেকে যারা এটা মবেশ স্বীকার করেছেন তারাই কিন্তু 100% সেলিব্রেশন শুরু করেছিলেন। তো সবকিছু বিবেচনায় যে অনৈক্য, এই অনৈক্যের পেছে বর্তমান যে নেতৃত্ব, সেই নেতৃত্বের যথেষ্ট দায় রয়েছে, এবং নতুন যে তারা সংগঠন করছে সেই সংগঠন করে এখন যে শোনেন, আমি আমার কথাটা শেষ করতে দেন। আওয়ামী লীগকে পুনর্বাসিত করার মধ্য দিয়ে একদিকে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, আবার অন্যদিকে বিএনপি ঠেকাও নীতিতে তারা অবলম্বন করছে। দেখেন, আমি এই কথাগুলো শুধু ব্লেমিং দিচ্ছি না। এই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি যে কারো ক্ষতি হলে সেই ক্ষতি সামগ্রিক ক্ষতি, কারণ একটা গণঅভ্যুত্থান কখনো একক পরিকল্পনার মধ্যে দিয়ে হয় না। একটা গণঅভ্যুত্থান সামগ্রিক সিদ্ধান্তের মধ্যে যখন সকলে উপনীত হয় এবং সকলের চেষ্টার ফলে গণঅভ্যুত্থানটা আসে, কিন্তু 5 আগস্টের পরে এই গণঅভ্যুত্থানকে কুক্ষিগত করে গণঅভ্যুত্থানের স্পিরিটকে কিন্তু ব্যাহত করা হয়েছে। আমরা বারংবার আহ্বান জানিয়েছি। দেখেন, 5 আগস্টের পরে 6 আগস্ট আমরা সরকারে যাইনি। 5 আগস্টের পরে আমি ব্যক্তিগতভাবে আমার যে স্বপ্ন ছিল যে যেদিন হাসিনা পড়ে যাবে সেদিন আমি রাজপথে ঘুমাবো, ঠিক 12টা-1টার দিকে যখন হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায় তখন কিন্তু শাহবাগ, সেদিন বৃষ্টি ছিল, কাদার মধ্যে আমি ঘুমিয়েছি, সেই ঘুমিয়ে কিন্তু সোজা বাসায় এসেছি। পরের দিন আমি সরকারে যাইনি, বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে স্টেক নিইনি, বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে আপনি তদবির বাণিজ্য আমি করিনি। সুতরাং এই গণঅভ্যুত্থানের স্টেককে কাজে লাগিয়ে বিন্দু পরিমাণ কোনো সুযোগ সুবিধা রাষ্ট্র থেকে যে নেইনি, এটা হচ্ছে আমাদের প্রাথমিক সফলতা। কিন্তু সেটা আমার সফলতা কিংবা আমাদের সফলতা না, এই সফলতাটা প্রয়োজন ছিল সামগ্রিক সফলতা। তখনই একটা প্রপার নতুন
নতুন বাংলাদেশের এদিকে কিন্তু এগুতে পারতাম। তো ওই জায়গার মধ্যে যে ঐক্যের বিনষ্ট হয়েছে, এই ঐক্যের বিনষ্টের কারণে আজকে পতিত স্বৈরাচার এবং পরাজিত শক্তি যারা, তারা মাথাচাড়া দেওয়ার সুযোগ কিন্তু পাচ্ছে। এটার জন্য দায়ী কিন্তু আমরা সামগ্রিকভাবে যারা গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি, আমরা মনে করি এড়াই দেই। কারণ আজকে যদি এই অনৈক্য না থাকতো, আজকে হামলার জন্য সুযোগ থাকতো না। আজকে হামলার জন্য এনসিপি দেয়। হ্যাঁ, আজকে যে আরেকটা ভালো কোশ্চেন করেছেন, আমি সরাসরি এনসিপি কে বলিনি দায়ী, কিন্তু আজকে একদিকে কিন্তু যখন এরা হামলার শিকার হয়েছে, তখন পরক্ষণেই কিন্তু মনের অজান্তেই আমার খারাপ লেগেছে, কেন এই হামলাটা হলো। প্রশাসন কি প্রপারলি এদেরকে টেক কেয়ার করতে পারেনি? কিন্তু পরক্ষণে হান্নান মাসুদ দেখলাম তাদের কেন্দ্রীয় নেতা পোস্ট করেছে যে এই সরকারের আন্ডারে তো আবার নির্বাচন করবে এরা, একটা গোপালগঞ্জে এরা হচ্ছে যে পাহারা দিতে পারে না, এরা নির্বাচন করবে। তার মানে আপনি প্রপার বিচার চাচ্ছেন না, আপনি সরাসরি চলে যাচ্ছেন নির্বাচনে। পরক্ষণে কিন্তু আমাদের সন্দেহের উদ্রেক হয়, এটা পরিকল্পিত কিনা। অনেক ধন্যবাদ। আসবো আপনার কাছে আবার। মুদাসির চৌধুরী, একটু শুনতে চাই আপনার কাছে। ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যেটি এনসিপি বলছে যে এটি আসলে মানে বেশ আগের কর্মসূচি, তারা প্রত্যেক জেলায় জেলায় যাচ্ছেন। একটু ভাইয়ের কথা থেকেই আমার বক্তব্যটা শুরু করি। সেটা হচ্ছে যখন আপনি আজকের ঘটনার এভাবে দায় দেওয়ার চেষ্টা করেন এবং আপনি মনে করেন যে কোনো না কোনোভাবে এটার জন্য এনসিপি দায়ী, জুলাই ঐক্য বিনষ্ট হওয়ার জন্য আজকে এটা দায়ী, তখন কিন্তু আসলে আপনি আপনার সাবকনশিয়াস মাইন্ডে এই ঘটনার মূল যে দায়ী, অর্থাৎ যে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ, তাদেরকে হচ্ছে আপনি একটা স্কেপ রুট দিয়ে দেন। এবং ওনার যে বক্তব্যটা ছিল, পুরো বক্তব্যটাকেই আপনি রাজনৈতিকভাবে শুধুমাত্র একটা দল বা একটা গোষ্ঠীর বিরুদ্ধে আপনি পোট্রে করতে পারবেন। সেখানে না ছিল ছাত্রলীগের কথা, না ছিল আপনার আওয়ামী লীগের কথা, যারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন। একটা রাজনৈতিক কর্মসূচির জন্য আপনি প্রিভিয়াসলি যা কিছু করে থাকেন না কেন, এনসিপির এই নেতারা যখন সেখানে গেছে, তারা বাংলাদেশের নাগরিক, তারা অভ্যুত্থানের পক্ষের শক্তি, বিপ্লবের সামনের সারির নেতৃত্ব। তারা যখন সেখানে গেছে, রাষ্ট্রের দায়িত্ব তাদের সেই নিরাপত্তা এনশিওর করা, রাষ্ট্রের দায়িত্ব সেই সন্ত্রাসীদেরকে জেল হাজতে ভরা। কিন্তু সেটা না করে যখন হচ্ছে তাদের উপর আক্রমণ হলো, তারা আক্রান্ত হলো, তখন আমি বিভিন্নভাবে দায় দেওয়ার চেষ্টা করছি যে না, ও তো আসলে 5 বছর আগে এটা করছে, ও বিপ্লবের পর ওর এটা করা দরকার ছিল, এই জন্য ওর উপরে হামলাটা জাস্টিফাইড। বিষয়টা কিন্তু এরকমই দাঁড়াচ্ছে। আপনার এক্স্যাক্ট যে পয়েন্টটাতে আসা দরকার ছিল, সেই পয়েন্টটাতে আপনি কথাই বলতেছেন না। আপনি আজকে প্রশ্ন করেন এই ইন্টারিম গভর্নমেন্টের সময়ে কেন হচ্ছে এই সবগুলো সন্ত্রাসী আজকে গোপালগঞ্জে গিয়ে আশ্রয় নিল, কেন আসলে ইন্টারিম তাদেরকে ধরতে পারলো না? আজকে আপনার গোয়েন্দা সংস্থা কি করছিল? এইভাবে অস্ত্রসহ তারা যখন গুলি চালাচ্ছিল, ককটেল মারছিল, বোমা মারছিল, এটার ইনফরমেশন কি গোয়েন্দা সংস্থা জানতো না? তারা কি এই এনসিপির প্রোগ্রাম তো অনেকদিন আগ থেকে ঘোষণা করা, তারা সেখানে কি এমন মেজার নিয়েছিল? আমরা তো সবাই জানি যে গোপালগঞ্জকে একটা মিনি দিল্লি বানিয়ে রাখা হয়েছে। তো সেখানে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? আমরা দেখেছি যেটি জোরে সোরে বলেছে যে এটি কেন এড়ানো গেল না, মানে হ্যাঁ, এটাই প্রশ্ন হওয়া উচিত আমাদের, এই নিরাপত্তা এড়ানো গেল না। এবং যখন আমি বারবার এই প্রশ্নটা আমরা বারবার দেখতে পাচ্ছি যে এনসিপি তো জানতো ওখানে গেলে এরকম সমস্যা হবে, তাহলে এনসিপি কেন গেছে? তার মানেটা কি আপনি আওয়ামী লীগকে ব্ল্যাঙ্ক চেক দিতে চান? আসলে আওয়ামী লীগ ওইভাবে জিনিসগুলোকে পোট্রে করতো যে ওরা আসলে রাস্তায় নামছে কেন, এই জন্য ওদেরকে গুলি করা হয়েছে। ওরা জানে ওরা রাস্তায় নামলে গুলি করা হবে, এটা হচ্ছে মেটিকুলাস প্ল্যান বা মেটিকুলাস ডিজাইনের অংশ, যে ওরা জানে পুলিশের সামনে গেলে ভায়োলেন্ট হলে ওদেরকে গুলি করবে, এই জন্য আসলে তাদেরকে গুলি করা হয়েছিল। এটা আসলে তাদেরকে মানে ম্যানিপুলেট করে সেখানে নেওয়া হয়েছে, রাস্তায় নেওয়া হয়েছিল। ঠিক একই জিনিসটা একটা ভিন্ন ফরম্যাটে আমরা আজকে গোপালগঞ্জের এখানে দেখতে পাচ্ছি। আপনি দেখেন, পুলিশ দাঁড়িয়েছিল, আমরা ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যখন ছাত্রলীগের সন্ত্রাসীরা সমাবেশস্থলে আসছে, চেয়ার ভাঙচুর করছে, স্টেজ ভাঙচুর করছে, পুলিশ এক সাইডে দাঁড়ানো, তারা কিন্তু গুলি ছুটছে না, তারা কোনো ধরনের অ্যাকশন নিচ্ছে না। দেখেন, আপনার যখন ছাত্রলীগ একটা নিষিদ্ধ সংগঠন, একটা জঙ্গি সংগঠনকে আপনি যেভাবে ট্রিট করেন, পুলিশ অ্যাকশন নিচ্ছে না কেন? একটা নিষিদ্ধ সংগঠন, এক বছর পর পুলিশের নির্লিপ্ততা কেন? আমি বলছি, একটা নিষিদ্ধ সংগঠন আন্দোলন করছে, তারা হচ্ছে একটা কর্মসূচিতে এসে তারা সেখানে হামলা চালাচ্ছে, সশস্ত্র হামলা চালাচ্ছে। আপনি সেখানে কি করছেন? আপনি ফাঁকা আওয়াজ দিচ্ছেন। ঠিক আছে, আমরা বলছি না আমরা পুলিশের সংস্কার চেয়েছিলাম, আমরা চাই না পুলিশ কথায় কথায় গুলি চালাক, কিন্তু পুলিশ কি সেখানে টিয়ার শেল নিক্ষেপ করতে পারতো না? যতগুলো ফুটেজ আছে তার মধ্যে কয়টা ফুটেজে আপনি দেখছেন যে পুলিশ এখানে টিয়ার শেল মারছে? কয়টা ফুটেজে আপনি দেখছেন যে রাবার বুলেট কিংবা হচ্ছে পিলেট গান ইউজ করা হচ্ছে? কোথাও কিন্তু করা হয় না, সাউন্ড গ্রেনেড ইভেন ইউজ করা হয় না ঠিক মতো। তো এগুলা কেন? আপনার পুরো জামাত যে এস্টাবলিশমেন্ট, সেই এস্টাবলিশমেন্টের মধ্যে এখনো আওয়ামী লীগের দোসররা বসে আছে, ফ্যাসিবাদের দোসররা বসে আছে, এবং তারা এখন পর্যন্ত এই পুরানো যে ফ্যাসিস্টরা আছে তাদেরকে এখনো সার্ভ করে যাচ্ছে। আপনি যখন
মূল পয়েন্টটাতে কথা না বলে আপনি যখন এগুলোকে ঘুরে পেঁচায় জাস্টিফাই করার চেষ্টা করেন বা কোনো না কোনোভাবে এটার জন্য বিপ্লবের পক্ষ শক্তির মধ্যে দায় দেন, তখন আমি মনে করি যে বিভাজনটা হচ্ছে সেই বিভাজনের পিছনে আপনার দায়ও কম না, আপনিও হচ্ছে সেই বিভাজনটাকেই বারবার তৈরি করার চেষ্টা করছেন। আজকে যখন একটু 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 আমার সহকর্মী আছেন গোপালগঞ্জে, একটু দেখে আসি কি অবস্থা। দর্শক, আমার সহকর্মী মাজহারুল ইসলাম আছেন গোপালগঞ্জে, একটু দেখে আসতে চাই এখনকার এই রাতের পরিস্থিতি। মাজহার নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? মাজহার, সারাদিন তো দিনভর উত্তেজনা ছিল, ব্যাপক এনসিপি নেতাকর্মীদের উপর হামলা হয়েছে, শেষ পর্যন্ত এনসিপি নেতাদেরকে আসলে সেনাবাহিনী তাদের প্রহরায় খুলনায় নিয়ে গেছে এবং খুলনায় সংবাদ সম্মেলন করেছে এনসিপি। এই রাতের অবস্থা একটু বলবেন গোপালগঞ্জের। সারাদিন ব্যাপী গোপালগঞ্জ শহরে যেভাবে হামলা হয়েছিল, সেই হামলার ধাওয়া পাল্টা ধাওয়া গোপালগঞ্জ শহরের সারা জেলা শহর ব্যাপী ছড়িয়েছিল। এই যে বিকেল থেকে অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত যে সংঘর্ষ চলেছে, এরপরে কিন্তু কারফিউ জারি করা হয় প্রথম 144 দ্বারা, এরপরে পরিবেশ পরিস্থিতি অস্বাভাবিক হওয়ার কারণে কারফিউ জারি করা হয়েছে। এখন গোপালগঞ্জ শহরের যে পরিবেশ সেটা কিছুটা স্বাভাবিক, যেহেতু কারফিউ জারি করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আগেই বলা হয়েছিল যে প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবে না। আমরা কিন্তু সেটাই দেখেছি, প্রয়োজন ছাড়া গোপালগঞ্জ শহরের অর্থাৎ এই যে আজকে সারাদিন ব্যাপী যেখানে হামলা হয়েছে সেখানে কেউ বের হয়নি। দু একটা অটো রিক্সা বা একেবারে যাদের প্রয়োজন তারা বের হয়েছেন। তবে সন্ধ্যার সময় পরিবেশ যতটা থমথমে ছিল কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে। আপনি জানেন যে সারাদিন ব্যাপী হামলার পরে যখন হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ যখন রীতিমতো নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা তারা আটকে পড়েছিল, তখন কিন্তু সেনাবাহিনীর হস্তক্ষেপে তারা সেখান থেকে উদ্ধার পায় এবং রাস্তাঘাটে যে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল সেই প্রতিবন্ধকতা ইতিমধ্যেই সরিয়ে ফেলেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সাথে ঢাকা এবং তার আশেপাশের জেলাগুলো থেকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সদস্য ইতিমধ্যেই গোপালগঞ্জ শহরের পুলিশ লাইনে এসেছেন এবং আমরা যতটুকু জানি যে মধ্যরাতে আজকের যে ঘটনা সেই ঘটনা নিয়ে যেহেতু নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন এবং পরিকল্পনা মাফিক এই হামলা হয়েছে কিনা সে ধরনের একটি অভিযান হয়তো বা পরিচালনা হতে পারে, তবে এই বিষয়ে আমরা এখন অবগত হয়নি। তবে আমি যদি প্লাবন আপনাকে বলি, সারাদিন ব্যাপী যে উত্তেজনা যে ধাওয়া পাল্টা ধাওয়া ছিল এখন কিন্তু সেই অর্থে নেই, কিছুটা পরিবেশ স্বাভাবিক বলা চলে। পরিবেশ পরিস্থিতি বিকেলে যেভাবে ছিল তার চেয়ে অনেকটা স্বাভাবিক, তবে ভয় এবং আতঙ্ক কিন্তু এখনো কাটেনি, কারণ আমরা এই শহরে খুব বেশি রাত হয়নি, সাধারণ মানুষ যেভাবে চলাফেরা করার কথা সেভাবে কিন্তু আমরা তাদেরকে দেখছি না। ফলশ্রুতিতে বলা যায় আজকের সারাদিনের যে ঘটনা অর্থাৎ ধাওয়া পাল্টা ধাওয়া এবং এনসিপি নেতাকর্মীদের সেনাবাহিনীর মধ্যস্থতায় বা হস্তক্ষেপে তাদের এখান থেকে সেই খুলনা শহরে চলে যায়। সংবাদ সম্মেলন জানতে চাই নিহত আহতের সংখ্যা কিছুটা হলেও এই মুহূর্তে মাঝার যেটি হচ্ছে যে এনসিপির পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে যারা আসলে এর সঙ্গে জড়িত তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেওয়া হচ্ছে। গ্রেপ্তার কতজন সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেন কিনা, একই সঙ্গে নিহত আহতের সংখ্যা সম্পর্কে যদি কিছু জানাতে পারেন এরাতে। আপনি ইতিমধ্যেই টকশোতে যে কথাগুলো হচ্ছিল যে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো অবজ্ঞা আছে কিনা বা গোয়েন্দা সংস্থার কোনো ব্যর্থতা আছে কিনা এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। তবে আমরাও কিন্তু দেখেছি একটা পর্যায়ে গিয়ে পুলিশের সদস্যরাও কিন্তু আসলে আবদ্ধ হয়ে গেছিলেন চারদিকে তাদের উপর যেভাবে আমি একটু জানতে চাচ্ছিলাম যে নিহত আমরা এখন পর্যন্ত জানি 4 জন মারা গেছে, আহত অর্ধ শতাধিক, এই তথ্যই কি ঠিক আছে না আরো বেড়েছে? এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে যে গ্রেপ্তার কতজনকে করতে পেরেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সে বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? প্লাবন, আপনি জানেন যে এই 4 জন নিহতের যে ঘটনা সেটি কিন্তু হাসপাতাল থেকে 4 জনের নিহতের ঘটনাটি এখন পর্যন্ত স্পষ্ট করা হয়েছে। আহত অর্ধ শতাধিক, আহতরা অনেকেই চিকিৎসা নিয়ে যার বাসায় ফিরে গেছেন, কিছু হসপিটালে রয়ে গেছেন। এখন পর্যন্ত আপনি জানেন যে কারাগারেও কিন্তু হামলা করা হয়েছিল, কিন্তু কারাগারে সেই অর্থে হামলা করে তারা সফল হয়নি। তবে গ্রেফতারের আমরা যতটুকু তথ্য জানতে পেরেছি শুরুর দিকে যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল সেই অর্থে কিন্তু পরবর্তীতে অভিযান চালিয়ে বা আশপাশে অভিযান চালিয়ে কাউকে যে গ্রেফতারের ঘটনা সেটি কিন্তু সেই অর্থে এখনো ঘটেনি। কিন্তু এখনো যেহেতু একটি কথা রয়েছে যে মধ্যরাতে অভিযান পরিচালনা হতে পারে, তখন আসলে গ্রেফতারের ঘটনা বাড়তে পারে। আরেকটা বিষয় একটু ছোট্ট করে জানতে চাই, আরেকটা বিষয় ছোট্ট করে, গণমাধ্যম কর্মী হিসেবে রাজধানী থেকে গোপালগঞ্জে পৌঁছাতে কোনো ধরনের অসুবিধা হয়েছে কিনা? তার হওয়ার কথা ছিল, গ্রেফতারের মাত্রাটা আসলে সেই অর্থে নেই। মাঝার শুনতে পাচ্ছেন? না, আমরা যেভাবে শুনছিলাম যে সন্ধ্যা পর্যন্ত গোপালগঞ্জ শহরের প্রধান যে রাস্তাগুলো ছিল। জি প্লাবন, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আমি জানতে চাচ্ছি আপনার গোপালগঞ্জে পৌঁছাতে কোনো অসুবিধা হয়েছে কিনা, মানে রাস্তায় ব্যারিকেড ছিল কিনা কোথাও? অর্থে কিন্তু আমরা
না, আমি সেই অর্থে কোনো অসুবিধার সম্মুখীন হয়নি, রাস্তার ব্যারিকেডও পাইনি, গাড়িগুলো অল্প পরিসরে চলছে। জি, অনেক ধন্যবাদ। এই রাতে আপনাকে আপনার সঙ্গে যুক্ত হতে অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন, পরবর্তীতে প্রয়োজন হলে আবার আমরা আপনার সঙ্গে যুক্ত হব। জি, আসতে চাই মিফতাহুল হোসেন আল মারুফ। মারুফ, আমরা দেখলাম যে ধরেন রাজনীতিতে মতবিরোধ থাকবে, প্রতিপক্ষ থাকবে, একটা সুস্থ সংস্কৃতি আমরা দেখতে চেয়েছিলাম, কিন্তু গোপালগঞ্জে যে ঘটনা ঘটলো, এখানে জামাত কোথায়, শিবির কোথায়, বিএনপি কোথায়, মানে এনসিপি আসলে কাউকে পাশে পেল না। জি, ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন সবার প্রতি সালাম। জি, যদি শুরু থেকে শুরু করি, এটা আসলে আক্রমণের যে স্কেলটা দেখে বোঝা যাচ্ছিল সেটা হচ্ছে অনেক বেশি ডিজাইন এবং প্ল্যান্ড একটা আক্রমণ। এটা ওখানকার স্থানীয় নেতাকর্মীরা জানতো না, জামাতের স্থানীয় নেতাকর্মী, বিএনপি, জামাত বা শিবির তারা ডিফারেন্ট একটা পলিটিক্যাল পার্টি, প্রত্যেকের আলাদা আলাদা কর্মসূচি থাকবে, আলাদা আলাদা জায়গা থাকবে কাজ করার। আমি যদি শেষ করি যে যখন এনসিপি আক্রান্ত হয়েছে, তো সেই জায়গায় আমরা, আপনার হয়তো দেখেননি, অনলাইনে একটা ছবি আসছে যে আমাদের গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি তারা সেই এনসিপি সমাবেশের এখানে ছিলেন, এবং জামাত একটি হোয়াটসঅ্যাপে একটি পিকচারও ভাইরাল হয়েছে। হোয়াটসঅ্যাপ আর যে আশেপাশে যারা আছে তারা সবাই জামাত শিবিরের লোকজন ছিল। তো এনসিপি যখন আক্রান্ত হয়েছে তখন জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের লোকজনরা সর্বোচ্চ চেষ্টা করেছে এনসিপির পাশে দাঁড়ানোর। এখন যদি শুরুতে কয়েকটা বিষয় অ্যাড্রেস করা জরুরি, যেটা হচ্ছে যে অনেক বেশি মিডিয়া ফ্রেমিংটা দেখছি যে দায়টা এনসিপির, কেন এনসিপি গোপালগঞ্জে গিয়ে সমাবেশটা করলো, কারণ গোপালগঞ্জে গেলে তো হামলা হবে। মিডিয়া কি এরকম বলছে? অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে এরকম আসছে, মিডিয়া ফেসবুকে মিডিয়াও আসছে। তো গণমাধ্যমে কিন্তু নিউজটাই দিয়েছে সকাল থেকে যে সংঘাতের ফ্রেমিং যেটা, এটা দায় তো পুরোপুরি আওয়ামী লীগের, ছাত্রলীগের, এবং আমাদের এস্টাবলিশমেন্ট যেটা আছে, পুলিশ, সেটা গোয়েন্দা এস্টাবলিশমেন্ট হোক, তাদেরও একটা ব্যর্থতা আছে। এটাকে কোনোভাবে এড়ায় যাওয়ার সুযোগ নেই, কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টার, যে তারা সে জায়গায় ব্যর্থ হয়েছে। এবং ঐক্যের যে কনসেপ্ট, জুলাই ঐক্য নিয়ে যে কথাটা আবিদ ভাই বলছিলেন, যে সেটা হচ্ছে যে ঐক্যের দায়, সেটা কি ঐক্য মূলত কোনো একটা সার্টেন ইস্যু কেন্দ্রিক হয়। জুলাই আমাদের ঐক্যটা ছিল সিঙ্গেল গোল, যে কোনোভাবেই ফ্যাসিবাদী খুনি দিল্লির গোলাম হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। তো সেই জায়গায় প্রত্যেকেই এক জায়গায় এসেছিল, বাংলাদেশের প্রত্যেকটা মত পথ সেখানে একত্রিত হয়েছিল, প্রত্যেকটা পেশার মানুষজন একত্রিত হয়েছিল। ঐক্যের ঘাটতি শুরুটা হইলো কেন? শুরুটা হইলো ক্রেডিটবাজির মধ্য দিয়ে। একটা গ্রুপ যারা শুরুতেই ক্রেডিটবাজি করলো, যে এতজন শহীদ আমাদের, তারা শহীদদেরকে নিজেদের দলীয় সম্পত্তিতে পরিণত করলো। কেউ শুধুমাত্র জুলাইয়ের পুরো ঐক্যটা নিজেদের কাছে রেখে দিল, আর কেউ নাই, তারাই নেতৃত্ব দিয়েছে, তারাই সবকিছু করেছে। তো এই যে যখন বিভাজন তৈরি হয়ে গেছে, যখন ক্রেডিটবাজি শুরু হয়ে গেছে, তখন আসলে ঐক্য টিকে থাকা খুব কঠিন। ক্রেডিট তো সবাই নিচ্ছে, সবাই নিতে চাইছে। ক্রেডিট বলতে এখানে স্পেসিফিক ক্রেডিট নিতে চাইছে, শিবির নেতৃত্ব দেওয়ার কথা বলছে, আপনার জুলাইয়ের যারা নেতৃবৃন্দ তারাও বিভিন্ন সময় বলছে, বিএনপির পক্ষ থেকে শেষ পর্যন্ত তাদের শহীদের তালিকা দেওয়া হলো। হ্যাঁ, যে জুলাইয়ের যে আন্দোলন, এই আন্দোলনে এখন পর্যন্ত মনে হয় শিবির যারা প্রত্যেক শহীদকে অন করে, কখনোই, মানে আমাদের তো রাজশাহী মহানগরী শিবিরের সাংগঠনিক সম্পাদক রাহান ভাই, উনি শহীদ হয়েছেন জুলাই আন্দোলনে। আমরা সেটাকে এত বেশি হাইলাইট কখনোই করে নেই যাতে অন্যান্য শহীদেরা পিছিয়ে পড়ে। প্রত্যেক শহীদকে আমরা অন করেছি, প্রত্যেক শহীদ। আবিদ ভাইরা আছেন যে একই দিনে তো ওয়াসিম, ছাত্রদলের ওয়াসিম ভাই এবং ছাত্র শিবিরের ফয়সাল শান্ত শহীদ হয়েছিলেন। ওনাদের মুখে কখনোই শুনছেন ফয়সাল শান্তর কথা? কখনোই আসেনি। ওনারা ওয়াসিম আকরামকে নিয়েছিলেন। এই যে শহীদদেরকে ডিভাইড করে দেওয়া, এইটা দিয়ে শুরু হয়েছে মূলত, যে আমরা জুলাই ঐক্য, মানে আমি হাসিনা পালানোর পরে আমাদের কাজ ছিল হচ্ছে যে আমরা প্রত্যেকের প্ল্যাটফর্মে ফিরে গেছি, প্রত্যেকে রাজনীতি করেছে, প্রত্যেকের কর্মসূচি, কর্মপদ্ধতি নিয়ে কাজ করেছে। এইটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু ইস্যুটা হচ্ছে যখন আপনি ঐক্যের ফ্রেমকে, ঐক্যের যে মূল জায়গাটাকে আঘাত করেন, শহীদদেরকে দলীয়করণ করেন, আমার এতজন শহীদ, সেইটাকে সামনে নিয়ে আসেন, কিংবা আমি একাই সব করেছি, আর কারো কোনো ক্রেডিট নাই, যে আর কেউ কিছু করে না, আমার একা, মানে সবকিছু আমি করেছি, মানে সিঙ্গেল ইউনিট বলছে যে আমরা একা করছি। এটা তো সবাই উন্মুক্ত, বলেন না, আপনার পর্যবেক্ষণ এক এক সময় এক একজন বলেন না, আপনি এটাকে বললে বিভাজন পাবে। আমি চাই না শক্তির মধ্য দিয়ে বিভাজন আসুক, এটা আমি চাই। বিএনপি কি ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে আপনার মতে? বিএনপি বলছে যে আমরা একা করছি, সবাই ক্রেডিট নিয়েছে। অবশ্যই বিএনপি ক্রেডিট নিয়েছে, বৈষম্যবিরোধী প্রত্যেকের ক্রেডিট নিয়েছে। এদিকে যার যার স্বার্থে ক্রেডিট নিয়েছে মনে হয় প্রত্যেকের। আমার অবজারভেশন একটু বলি, বিষয়টা এরকম হয়েছে কিনা যে যখন বিএনপি ফিল করছে যে তাকে কোনো ক্রেডিট দেওয়া হচ্ছে না,
সবই ছাত্র শিবির করছে, সবই বৈষম্য বিরোধীরা করছে, বিএনপি কিছুই করে নাই, এটা কি বিএনপি কখনো সঙ্গে শিবির বা ছিল না। বৈষম্যবিরোধীরা বলেছে? না না, আমি বলছি বিএনপি এটা ফিল করার পরে এটা করছে বলে মনে হয় কি? কিন্তু এটা ফিল করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না, কারণ সবাই জানে যে মাঠে কি ছিল, প্রত্যেকেই ছিল। ওকে, অনেক আন্দোলনের মাঠে ছাত্রদলও ছিল, শিবিরও ছিল, বৈষম্য বিরোধীরা সবাই ছিল। অনেক ধন্যবাদ। আবিদুল ইসলাম খান, একটু এই জায়গাটাই শুনতে চাই, ক্রেডিট নিয়ে যে কেন আপনারা বলার চেষ্টা করলেন যে নিজেদের শহীদদের তালিকা কেন দেয়া লাগলো বিএনপির? আমি সূচনাতেই বলেছিলাম যে যখন একটা সংগঠন কিংবা হচ্ছে যে একটা গোষ্ঠী গণঅভ্যুত্থান পরবর্তী সময় যখন ৭১ পরবর্তী সময়টার মতো মুক্তিযুদ্ধের ইতিহাসকে যখন কুক্ষিগত করা হয়েছে, ঠিক তেমনইভাবে গণঅভ্যুত্থানের ইতিহাসকে যখন কুক্ষিগত করা হচ্ছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের অদ্বিতীয় অন্য কোনো সংগঠনকে কেউ কিন্তু শুনতে হয়নি 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন। সেখানে যখন আপনি আমাকে মবে স্বীকার করবেন 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশনের মধ্য দিয়ে, তখন তো আমাকে বলতেই হবে যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমি গিয়েছি। একদিকে আপনি আমাকে মবে স্বীকার করবেন, অন্যদিকে আমি বলতে পারবো না এই প্রসেস মবে স্বীকার কি বিএনপি হইছে? প্রসেসিং এর মধ্য দিয়ে যায় মবে স্বীকার কি বিএনপি হইছে? অনবরত বিএনপি মবে স্বীকার হচ্ছে, অনবরত স্বীকার হচ্ছে, সেটা আমি একটু পরে আসছি। কিন্তু আরেকটু আগে আমি এখন আমি যেটা বলে যাচ্ছি সেটা হচ্ছে যে যে কথাটা বলছে যে আমরা শহীদদেরকে দলীয়করণ করছি কিংবা আমরা অনেক হাইলাইট করছি, আপনি যখন আমাকে গণঅভ্যুত্থানের হিস্ট্রি থেকে আপনি যখন বলবেন যে আমরা এই ইমামের মধ্য দিয়ে গণঅভ্যুত্থান হয়েছে, ওই ইমামের মধ্য দিয়ে গণঅভ্যুত্থান হয়েছে, আপনাদের এমন এক ইমাম যে ইমাম নিজের নামটা পর্যন্ত তখনও পর্যন্ত তাকে জানতো না, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি, সে তখনও পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি, তখনও পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ জানতো না, এবং সাধারণ শিক্ষার্থী দূরের কথা এদের মধ্যে মনে অনেকে জানতো না যে সে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি। তো ওই ব্যক্তিরা যখন হচ্ছে যে সাংবাদিকদের সাথে যোগাযোগ করে, তখন কিন্তু তার নাম সাদিক খান ছিল না, তখন তার নাম হয়ে গেছিল সালমান। তো আজকে যদি গণঅভ্যুত্থান সফল না হতো তাহলে এই সাদিক খানকে খুঁজে পেত না, সালমান নামে অন্যান্য ইউনিটের অনেককে খুঁজে বের করতো, জেনারেল স্টুডেন্টদেরকে খুঁজে বের করতে হতো, বা আমাদের সংগঠনের কোন সালমানকে খুঁজে বের করতো। এই দুঃসাহস তো তখনও হয় নাই, কিন্তু পরবর্তীতে ঠিকই ইমাম হয়ে গেছে। তারা যখন এভাবে ক্রেডিট নেবে তখন আমি আমার কথা বলতে পারবো না কিভাবে হয়েছে। এই গণঅভ্যুত্থানকে 14 তারিখ রাতে হাসিনাকে স্বৈরাচার শব্দ উচ্চারণ করানোর মধ্য দিয়ে রাজু ভাস্কর্যের মাটি থেকে 17 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গোটা বাংলাদেশ হাসিনাকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করেছিল জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা। আমাকে এটা বলতে হবে না। 16 তারিখ যখন ওয়াসিম আকরাম এবং আজকের 16 তারিখে যখন ওয়াসিম আকরাম এবং আবু সাঈদ সহ গোটা বাংলাদেশে যখন 6 জন শহীদ হলো, তখন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সর্বোচ্চ নেতৃত্ব বাংলাদেশের, তিনি ঘোষণা করেছিলেন এই মুহূর্তে দেশ রক্ষা এবং মানুষ রক্ষার একমাত্র স্লোগান হবে দফা এক দাবি এক খুনি হাসিনার পদত্যাগ। তারেক রহমানের জায়গা থেকে যখন দফা এক দাবি এক খুনি হাসিনার পদত্যাগের শব্দের উচ্চারণ করা হয়, এই বাক্যের যখন উচ্চারণ করা হয়, তখন তো আমাদের আর কিছু বাকি থাকে না। তো আজকে যে এই আন্দোলনকে এক দফায় প্রভাবিত করতে আমরা এই কাজগুলো করি, কিন্তু কোন জায়গায় অনধিকার চর্চা করিনি। এখন আপনি আমাকে স্বীকার করবেন 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন, আবার আমি বলতে পারবো না যে আমি এইগুলো করছি না। কিন্তু যেটা হচ্ছে যে আপনারা কি সব শহীদকে ওন করছেন নাকি আপনাদের যারা শহীদ হয়েছেন? শোনেন, এখনো পর্যন্ত ছাত্র সংগঠনের মধ্যে অন্য কেউ তো এই কথাটা প্রতিষ্ঠিত করে নাই। আমি বারবার এই গণঅভ্যুত্থান পরবর্তী সময় বলে গেছি, একটা গণঅভ্যুত্থান ইনফ্লুয়েন্স তথা প্রভাবিতকরণের মধ্য দিয়ে হয়। একটা এই গণঅভ্যুত্থানে যখন ছাত্র জনতাকে যখন হাসিনা ঘরে পাঠানোর চেষ্টা করলো, সাংবাদিক, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, রেমিটেন্স যোদ্ধা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী, তারপর হচ্ছে যে বিশেষ করে পথশিশু সবচেয়ে বেশি শাহাদাত বরণ করেছেন পথশিশু, প্রত্যেকের ইনফ্লুয়েন্সারে রূপান্তরিত হয়ে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। তাহলে আমি এখানে কুক্ষিগত করতে যাবো? ছোট্ট বিরতির সময় আছে দর্শক, ছোট্ট বিরতির সময় হয়েছে। RSL স্টিল জনতন্ত্র গণতন্ত্র কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি বিরতির পর। দর্শক আবারও স্বাগত RSL স্টিল জনতন্ত্র গণতন্ত্রের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম জাতীয় জুলাই শহীদ দিবস ও রাজনৈতিক সহিংসতার বিষয় নিয়ে, গোপালগঞ্জের বিষয় নিয়ে কথা বলছিলাম। একটু আসতে চাই মুদাসসির চৌধুরী আবারও আপনার কাছে। গোপালগঞ্জ তো আসলে বাংলাদেশেরই একটা জায়গা, সেখানে কোনো রাজনৈতিক দল এরকম সভা সেমিনার করতে পারবে না, বিষয়টা এরকম কি একটা বার্তা পাওয়া গেল আরেকবার? মানে ওখানে খালি আওয়ামী লীগই থাকবে? এখানে একটা বিষয় আসলে পরিষ্কার করা দরকার, সেটা হচ্ছে আসলে গোপালগঞ্জ বাংলাদেশের অংশ, এবং গোপালগঞ্জকে যারা মুজিববাদের আখড়া বানিয়ে রেখেছে তাদের থেকে গোপালগঞ্জকে মুক্ত করতে হবে। এটা হচ্ছে আমাদের বিপ্লবের যে হচ্ছে বলা যায় একদম চূড়ান্ত গোল আমরা যার মাধ্যমে অ্যাচিভ করতে পারবো, এটা হচ্ছে সেই অংশ। গোপালগঞ্জকে আসলে একটা মিথ তৈরি করে রাখা হয়েছে। আমি আজকে বলবো যে হচ্ছে আজকে সেখানে এত সংঘাত হয়েছে, এত কিছু হয়েছে, এরপরেও এনসিপি কিন্তু তাদের যে পথসভাটা ছিল, যে সমাবেশটা ছিল, সেটা সাকসেসফুলি শেষ করতে পেরেছে, এবং সেইখানে গিয়ে আজকে মুজিববাদের বিরুদ্ধে তারা হচ্ছে স্লোগান দিয়ে এসেছে। এখান থেকেই বোঝা যায় আসলে
এটা হচ্ছে একটা, আমি যদি বলি এটা অ্যাটলিস্ট এটা একটা সিম্বলিক বিজয়। এবং সেই গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে মুজিববাদের বিরুদ্ধে স্লোগান দেয়া, এই স্লোগানটা দেওয়ার মাধ্যমেই কিন্তু যে গোপালগঞ্জের আপনি যে মিথের কথা বললেন যে এখানে শুধু আওয়ামী লীগের রাজনীতি করবে, এই মিথটা আসলে সেখানে ভেঙে গেছে। এটা হচ্ছে প্রথম কথা। এর পরবর্তীতে দেখেন যে আসলে গোপালগঞ্জ, আমি এই জায়গাটাকে আমরা যেভাবে আসলে পোর্ট্রে করি বা আমরা গোপালগঞ্জ শব্দটাকে যেভাবে ইউজ করি, আমি এটা ব্যবহারের বিপক্ষে। আমার কাছে মনে হয় যে মুজিববাদীরা সারা দেশে লুকিয়ে আছে, সারা দেশে আছে, এবং সেই মুজিববাদীদের সংখ্যা গোপালগঞ্জে কিছুটা বেশি। কিন্তু গোপালগঞ্জের মধ্যেও বাংলাদেশপন্থী, বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের বর্তমান রাষ্ট্র কাঠামোতে বিশ্বাস করে এরকম মানুষের সংখ্যা অনেক বেশি। আমরা যখন আসলে গোপালগঞ্জ হিসেবে এটাকে ট্রিট করি, পুরো মুজিববাদীদেরকে আমরা গোপালগঞ্জ বাসী হিসেবে ট্রিট করি, তখন কিন্তু গোপালগঞ্জে যে সাধারণ মানুষগুলো আছে, সেই সাধারণ মানুষগুলো হচ্ছে আমাদের থেকে নিজেদেরকে এলিয়েনেটেড ফিল করে, এবং তারা হচ্ছে সামহাও নিজেকে ওই মুজিববাদের অংশ মনে করে। এই জায়গা থেকে আমাদেরকে বের হইতে হবে, এবং গোপালগঞ্জের মানুষ এটা থেকে যে মুজিববাদীরা আলাদা, সেটা হচ্ছে আমাদেরকে বুঝাইতে হবে। এবং গোপালগঞ্জ থেকে, গোপালগঞ্জের মানুষের মাধ্যমেই এই মুজিববাদীদেরকে আমাদের উৎখাত করতে হবে। এবং মুজিববাদের যে সেখানে একটা আখড়া বসে আছে, সেই আখড়াটা এই গোপালগঞ্জবাসীর মাধ্যমে আমাদেরকে শেষ করতে হবে। এবং আমরা বিশ্বাস করি সামনের দিনগুলোতে আমরা গোপালগঞ্জের মানুষের কাছ থেকেই এই প্রতিরোধটা দেখতে পারবো, যেখানে তারাই হচ্ছে এই মুজিববাদীদেরকে প্রতিরোধ করবে, প্রতিহত করবে, এবং বাংলাদেশ থেকে যে মুজিববাদের উৎখাতের যে প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়াটা তারাই শেষ করবে। জি, অনেক ধন্যবাদ। মারুফ, একটু আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে যে মানে আগে পূর্ব ঘোষিত সমাবেশ হওয়ার পরেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন নিরাপত্তা দিতে পারল? এটা জবাবটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভালো পর্যবেক্ষণ শুনে না। আমার পর্যবেক্ষণ তো পুরো পুলিশ বাহিনীর তো একটা সংস্কার দরকার ছিল, বা সেখানে যারা কমান্ড স্ট্রাকচারে বসে আছে তাদের ক্যাপাসিটি ক্যাপাবিলিটি কতটুকু, বা তাদের আন্তরিকতা কতদূর, সেইটা নিয়ে প্রশ্ন করার সুযোগ আছে। তার আগে আবিদ ভাইয়ের কয়েকটা কথা একটু জাস্ট অ্যাড করতে চাই আর কি। সেটা হচ্ছে জুলাই আগস্ট মুভমেন্ট চলাকালীন সময়েও আবিদ ভাইরা নয়াপল্টনে ছাত্র দলের কেন্দ্রীয় অফিস করেছে। ছাত্র শিবির কিন্তু তার অফিস খুলতে পেরেছে একেবারে 5 আগস্টের পরে। 1 আগস্টে কিন্তু শুধুমাত্র ছাত্র শিবিরই নিষিদ্ধ হয়েছিল, জামাত ইসলামী সহ। এবং একটা কোনো সংগঠনই তার সকল কাজকর্ম ব্যাক স্টেজে নিয়ে যায় না। এটা নিয়ে যাওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ ছিল যে বাংলাদেশে ছাত্র শিবিরের সামাজিক ও রাজনৈতিক স্বীকৃতি বলতে কোনো বিষয় ছিল না। দে আর জাস্ট আ নাম্বার। আমাদের অসংখ্য ভাইদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, নির্যাতন করা হয়েছে। বাংলাদেশের কোনো মিডিয়া কথা বলে নাই, বাংলাদেশের কোনো মানবাধিকার কমিশন কথা বলে নাই। আবিদ ভাইদের বেলায় কথা বলার মতো লোক ছিল। তাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, রিজভী সাহেবরা নয়াপল্টন অফিসে বসে তাদের নাম ধরে ধরে বলতে পারতেন আমাদের এই অবস্থা, কিন্তু আমরা আমাদের অফিসগুলো খুলতে পারি নাই। বাংলাদেশ অসংখ্যবার হামলা হয়েছে। হ্যাঁ, হামলা হয়েছে, এটাকে তো কোনোভাবেই অস্বীকার করছে না, কিন্তু তাদের একটি সামাজিক ও রাজনৈতিক স্বীকৃতি ছিল, যেটা ছাত্র শিবিরের ছিল না। এটা হোমসাকার বানানো হয়েছিল। শুধুমাত্র সন্দেহের বসে, শিবির সন্দেহে আবরার ফাহাদকে শহীদ করা হয়েছে, বিশ্বজিৎকে শহীদ করা হয়েছে। আমি জাস্ট একটা মেসেজ দিয়েছিলাম আমার ডিপার্টমেন্টের গ্রুপে, সেইখান থেকে আমার হলের প্রভোস্ট আমাকে রাষ্ট্রদ্রোহী জঙ্গি হিসেবে শাহবাগ থানায় সুপর্দ করেছে। জাস্ট আমার একটা মেসেজ ছিল, যে মেসেজটা এরকম যে 2001 থেকে 6 সাল পর্যন্ত, 8 সাল পর্যন্ত যে সময়টাতে জামাত ইসলামী এবং বিএনপির জোট সরকার ক্ষমতায় ছিল, সেই সময়ে যদি জঙ্গি হামলার দায় বিএনপি জামাতের হয়, তাহলে 2008 থেকে 2024-এর 5 আগস্ট পর্যন্ত যতগুলো জঙ্গি হামলা হয়েছে সেগুলো দায় আওয়ামী লীগের। এই মেসেজটা নিতে পারেনি ছাত্রলীগ, তারা আমার পোস্টের মাধ্যমে। তো আমাদের লাইফ আর ভাইদের লাইফের মধ্যে ব্যাপক ডিফারেন্স ছিল। কিন্তু আমি বলছি না যে ভাইরা খুবই আরামে ছিলেন, আমরা খুবই না, আমাদের কষ্টের লেভেল আমাদের সেম, কিন্তু আমাদের মজলুমিয়াতের পরিমাণ অনেক বেশি। আমাদের কেন্দ্রীয় সভাপতিরা 57-58 দিন রিমান্ডে নেওয়া হয়েছে। তো আমাদেরকে যখন প্রশ্ন করা হয় যে তোমরা কেন এখনো তোমাদের কাজকর্মগুলো সামনে, আমরা সমস্ত কাজ সামনে নিয়ে আসছি। আমরা হ্যাঁ, আমরা শিবির মিটস ব্রিলিয়ান্স করছি টিএসসিতে। আজকে আমরা বিক্ষোভ মিছিল করলাম ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যানারে। আমরা ইনসাফের ব্যানারে আমরা দিয়েছি, ইফতার দিয়েছি, আমরা কোরবানি করেছি, আমাদের সমস্ত, আমরা হেলথ ক্যাম্প করেছি প্রত্যেকটা হলে হলে, আমরা আমাদের হল প্রতিনিধিদের মাধ্যমে প্রত্যেকটা হলে ফার্স্ট এইড বক্স দিয়েছি, পানির ফিল্টার দিয়েছি। তো প্রত্যেকটা জায়গায় যারা যারা আমার সাথে কাজ করে, এখন যে ধরেন আবারও মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির বিষয় আসছে, 71 বিরোধী
জামাতের কথা বলা হচ্ছে, শিবিরের কথা বলা হচ্ছে, এগুলো তো ধরেন কিছুদিন আগেও ছিল না, নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন। এর পেছনে কি জামাত শিবিরের কোনো দায় দেখেন কিনা? এটা আসলে পলিটিক্যাল ফ্রেমিং, তাদের আসলে জামাত শিবিরের বিরোধিতা করার মতো আর কোনো জায়গা নেই। তো সেই একটা জায়গাতেই ছাত্র শিবির তো 1977 সালে প্রতিষ্ঠিত হয়েছে। তো ছাত্র শিবিরে তো 71-এর মুক্তিযুদ্ধকে ধারণ করেই বাংলাদেশে কাজ করে। 71-এর মুক্তিযুদ্ধের সাথে তো ছাত্র শিবিরের কোনো সম্পর্ক নাই। ছাত্র শিবিরের সমস্ত কার্যক্রম বাংলাদেশকে ধারণ করেই। আমরা তো আমাদের প্রথম ছাত্র শিবিরের যে প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে করেছি সেটাও তো 47, 71, 24 আমাদের বিজয় পরিক্রমা, আমরা তো 71-কে ধারণ করেই কাজ করি। তো এটা যারা করে তারা মূলত বাংলাদেশে শাহবাগের যে গণহত্যা করেছে, শাহবাগ কায়েম করে যে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যে সূচনা হয়েছে সেইটা, এরপরে হচ্ছে শাপলা গণহত্যায় যারা বুদ্ধিভিত্তিকভাবে নেতৃত্ব দিয়েছে, যারা শাপলা গণহত্যার পক্ষে বয়ান তৈরি করেছে, তারা একটা ট্রাইব্যুনালের রায় পরবর্তী সময়ে আল্লামা সাইদি সাহেবের রায়ের পরে যে শহীদ হয়েছে বাংলাদেশের মানুষজন, তারা যে গণহত্যাটাকে স্পন্সর করেছে, যারা এটাকে বুদ্ধিভিত্তিকভাবে এবং রাজনৈতিকভাবে যারা এটার পক্ষে বয়ান উৎপাদন করেছে, তারা এখন এসে বড় বড় বয়ান দেয়। তো এটা আসলে দুঃখজনক, যে ভীষণ দুঃখজনক যে বাংলাদেশের মিডিয়াতে এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে। ধন্যবাদ, আমরা খুব বেশি সময় হতে পাবো না। আবিদুল ইসলাম খান যদি রাজ করতে জায়গায় আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি প্রথমে ওই তাহমিদের প্রথম দিকের একটা কথার দিকে আমি ধরে বলতে চাই, সেটা হচ্ছে যে দায় এনসিপিকে দেওয়া হচ্ছে। আসলে দেখেন, আমি কিন্তু এনসিপির দায় সেটা বলিনি। আমি বললাম যেখানে এখন প্রয়োজন, কেন সরকার সেটা পারলো না সেটা তদারকি করা প্রয়োজন। সেখানে আপনার কেন্দ্রীয় নেতৃত্ব সরাসরি চলে যাচ্ছে যে আগামী নির্বাচন এদের আন্ডারে কিভাবে হবে। আপনি সরাসরি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছেন, সেটা তো প্রশ্নবিদ্ধ করছেন। হামলা হওয়ার পর আপনি যখন প্রশ্নবিদ্ধ করছেন, তার মানে আপনার টার্গেট, আপনার এটা পরিকল্পিত কিনা, গণতন্ত্রকে ব্যাহত করার স্বার্থে পরিকল্পিত কিনা, সে প্রশ্ন আমার আসবে যখন আপনি বলবেন। দ্বিতীয় কথা হচ্ছে যে মানে এই যে এখন যেভাবে আপনি দায়টা সরকারকে দিচ্ছেন, যে সরকারের হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী কেন ব্যর্থ হলো, তারপর স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে যেখানে গাফলতি আছে, এই যে দায়টা দিচ্ছেন, ঠিক গত শুক্রবার মিটফোর্ডের সামনে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে, পাথর মেরে একজন মানুষকে হত্যা করা হলো, ঠিক ওই সময়টাতে সরকারের প্রশাসনিক বাহিনীকে, সরকারকে, আইন শৃঙ্খলা বাহিনীকে প্রশ্নবিদ্ধ না করে সরাসরি তারেক রহমানের চরিত্র কেন হরণ করেছিলেন সেদিন আপনারা? সেদিনের যে চর্চা আপনারা রাজনৈতিক চর্চা করেছেন, সেটার মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে, বাংলাদেশের রাজনৈতিক সহনশীলতাকে আপনারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। আপনি চিন্তা করতে পারেন, এই হত্যাটা যখন আমি শুক্রবার দেখলাম, আমি পার্সোনালি এই সপ্তাহটা অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে পার করছি। আগামী 20 জুনে টিএসসি অডিটোরিয়ামে গণঅভ্যুত্থানের উপর লেখা আমার একটা বইয়ের মোড়কন মঞ্চের অনুষ্ঠান, ওইটিকে আমি ব্যাপক ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছি। তারপরও গত 2 দিন, আমি যেদিন হত্যাকাণ্ড ঘটেছে এরপর থেকে আমি 2 দিন মাথা তুলতে পারিনি বেচেনা থেকে। এটা কি ঘটলো বাংলাদেশের মাটিতে আজকে? কি ঘটলো এই জন্য আমি মাথা তুলতে পারিনি। ওইখানে যাদেরকে আজকে প্রধান আসামি, যাদেরকে হচ্ছে যে ইট মেরে যারা হত্যা করছিল, এরা কিন্তু বিএনপির কেউ না, যুবদলেরও কেউ না। তাদেরকে পর্যন্ত সরকার এখনো পর্যন্ত গ্রেফতার পর্যন্ত করতে পারেনি। যাদেরকে বিএনপি বহিষ্কার করেছে তারা কিন্তু ওইখানেও ছিল না। কোন একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে মামলার এজাহারে তাদের নাম ঢোকার কারণে বিএনপি কিন্তু তাদেরকে বহিষ্কার পর্যন্ত করেছে। আজকে সর্বাত্মকভাবে যদি আমরা এই নারকীয় হত্যাকাণ্ড ঘটার জন্য দুঃসাহস ভবিষ্যতে না ঘটে, এটার উপরে যদি সকলে একসাথে গলা জারি করতে পারতাম, প্রতিবাদ করতে পারতাম, তাহলে পরিস্থিতি অন্যরকম হতে পারতো। কিন্তু আজকে দেখলাম যেখানে আমি মাথা তুলতে পারছি না 2 দিন, সেখানে দেখলাম পরের দিন জামাত ইসলাম মিছিল করছে, দাঁড়িপাল্লার ভোট নিয়ে মিছিল করছে। তার মানে এটা দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এরা খুশি, এরা এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বিএনপিকে বাংলাদেশের রাজনীতি থেকে ব্যান করে দিয়ে এরা ক্ষমতায় আসতে চায়। এই যে একটা আছে যে নোংরা রাজনৈতিক চর্চা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে কোন লেভেলের স্লোগান হয়েছে আপনি কল্পনা করতে পারেন? মুখে দাঁড়িয়ে নিয়ে স্লোগান দিচ্ছে, প্লিজ দর্শক বৃন্দ আমি দুঃখিত, সাউয়া, তারপর হচ্ছে যে আপনার কি মার। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট এই ধরনের অশ্রাব্য গালাগালিজ করে আপনি চিন্তা করতে পারেন মিছিল করতে পারে? তাহলে তৃণমূল অন্যান্য ইউনিটেড যারা কলেজ লেভেলের আছে আপনার কাছ থেকে কি শিখবে? আপনি কি ছাত্র রাজনীতি শেখাতে চান? আপনি সবকিছুর মূল্যে আসলে অনেককে দেখছেন। ছোট বিরতির ফিরছি দর্শক, ছোট বিরতির সময় হচ্ছে আবার RSL স্টিল গণতন্ত্র কিছু ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি। দর্শক আবারও স্বাগত RSL স্টিল গণতন্ত্রের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম সাম্প্রতিক সহিংসতা গোপালগঞ্জে যেটি হলো, একই সঙ্গে জুলাই শহীদ দিবস, এটি নিয়ে একটা ছোট্ট প্রশ্ন মুদাসির চৌধুরী, সেটি হচ্ছে যে ধরেন আমরা এই সাম্প্রতিক সময় দেখছি যে খুব বেশি অনৈক্য চোখে পড়ছে, খুবই বাজে স্লোগান, মিছিল, প্রতিপক্ষকে ঘায়েল করা, যেটি খুবই অনাকাঙ্ক্ষিত, এবং এগুলো সবই হচ্ছে জুলাই ঐক্যের মধ্যে। সরকার কি করছে আসলে?
আচ্ছা, আমি আসলে প্রশ্নটার এই জায়গাটা উত্তর দেওয়ার সময় আগে খুব কম। এই প্রশ্নটার কারণ হচ্ছে উত্তর দেওয়ার আগে আমি একটু আসলে ভাইয়ের বক্তব্যের উত্তরটা দেই। সেটা হচ্ছে তিনি আজকে যখন প্রথমে বললেন যে গোপালগঞ্জের এই ঘটনা পরিকল্পিত কিনা, ওনার প্রথমে আমি বলেছিলাম ওনার এই আজকের এই বক্তব্যগুলো পুরোটাই মনে হচ্ছে যে কোনো আওয়ামী লীগের কোনো নেতা বক্তব্য দিচ্ছে। যখন ধরেন আপনি এভাবে ফ্রেমিং করেন, যেভাবে ঠিক একইভাবে আওয়ামী লীগ ফ্রেম করতো, যে ঘটনাগুলো পরিকল্পিত, এগুলো হচ্ছে পুলিশকে ইচ্ছা করে উস্কানো হয়েছে, এই ধরনের একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি করা হয়েছে, একদম একই রকম আমি শেষ করি আমি কি বিষয়টা আমি যতটুকু বুঝি সেটা বিষয়টা এরকম যে এনসিপি জানতো যে এরকম গেলে এরকম একটি ঘটনা ঘটবে, সেটির ফায়দা এনসিপি নেবে, আপনি কি সেটা বোঝানোর চেষ্টা করছিলেন? না, এটা বোঝানোর চেষ্টা আমি করি। পরিকল্পিত বলতে কি বোঝাচ্ছেন? আমি পরিকল্পিত বোঝাচ্ছি যেখানে একটা ন্যাক্কারজনক এত বড় হামলা হয়ে গেল, সেখানে আমাদের প্রপারলি ইনভেস্টিগেশন করা উচিত, আমাদের ত্রুটি কি ছিল। সেখানে আপনি এখানে না থেকে আপনি চলে যাচ্ছেন, এদের আন্ডারে নির্বাচন হওয়া যাবে না, তখন আমার সন্দেহ উদ্রেক হবে না যে আপনি গণতন্ত্রকে ব্যাহত করার স্বার্থে পরিকল্পিতভাবে এটা করছেন কিনা। আচ্ছা, আপনি থাকবেন বিচারে, আপনি থাকবেন হামলা তো করলো আওয়ামী লীগ, ছাত্রলীগ, দেখেন এর মধ্যে এনসিপি কিভাবে পরিকল্পনা করবে? সেটা তো আমি বলছি না এরা পরিকল্পনা করছে, কিন্তু আপনি যখন এই হামলা থেকে নির্বাচনে চলে যাচ্ছেন, হামলার বিচার না আছে, আপনি নির্বাচনে চলে যাচ্ছেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছেন যে নির্বাচন এদের আন্ডারে হতে পারবে না, কিংবা নির্বাচন এখন সম্ভব না, নির্বাচনকে আরো বেশি দীর্ঘায়িত করতে হবে। আপনি যখন ওই ধারণাতে চলে যাবেন, তখন আমি যেহেতু গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করছি, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য এখনো পর্যন্ত গণঅভ্যুত্থান পরবর্তী সময় মাঠে আছি, তখন আমার এটা দুশ্চিন্তার কারণ হবে না? এর বিরুদ্ধে এর এগেইনস্টে আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা? সেম জিনিসগুলো আসলে ঢাকা ইউনিভার্সিটিতে যখন হয়েছিল, তখন আমরা দেখেছি আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কিভাবে এইভাবে সেম জিনিসটা করা হয়েছিল। তো আমার কাছে মনে হয় দুইটা ক্ষেত্রেই কোশ্চেনটা আসলে ভ্যালিড। যখন আপনার কোন একটা সিচুয়েশন, আমি একটু শেষ করি, কোন একটা সিচুয়েশন যখন কন্ট্রোল করা যায় না, বা যে দায়িত্বরত প্রশাসন আছে তারা যখন ব্যর্থতার পরিচয় দেয়, তখন তাদের অধীনে কোনো একটা কাজ সুষ্ঠুভাবে শেষ হবে কিনা এই কনসার্নটা তোলা আমার কাছে মনে হয় খুবই স্বাভাবিক এবং খুবই ভ্যালিড। তো এই জায়গা থেকে আসলে এটার সাথে আন্দোলনের মোটিভের সাথে, বা হচ্ছে ধরেন আপনার একটা সংঘাতের মোটিভকে পরিকল্পনা বা পরিকল্পিত বানায় দেওয়া, এই দুইটাকে আমি সমস্যাজনক মনে করি। এর পরবর্তীতে তিনি আসলে তারেক রহমানের বিরুদ্ধে হওয়া স্লোগানগুলোকে নিয়ে কথা বলেছেন। আমার কাছে মনে হয় এই স্লোগানগুলো আসলে একটা ঘটনার প্রেক্ষিতে হয় নাই, বরং হচ্ছে গত 10 মাসে আমরা দেখেছি 150টার বেশি খুন হয়েছে। কিন্তু এই স্লোগানকে সমর্থন করেন আপনি? আমি শেষ করি, ছাত্রদল এবং বিএনপির হাতে, তাদের অঙ্গ সংগঠনের মধ্যে তারা অন্য গ্রুপের মানুষকে মেরেছে। যখন এটা হয় এবং আমরা দেখতে পারি যে হাইকমান্ড থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয় না, বরং হচ্ছে বহিষ্কার নাটক করা হয়, এরপরে আবার তাদেরকে দলে ঢুকিয়ে নেওয়া হয়, তখন অবশ্যই এই ক্ষোভটা বের হবে। এবং এই ক্ষোভের যে ভাষা, সেই ভাষাকে আমি সমর্থন করি না। আবার এই ভাষা এমন একটা জিনিস যেটাকে আপনি কখনো কন্ট্রোল করতে পারবেন না। এবং নতুন জেনারেশন আসছে, সেই জেনারেশনগুলোর ক্ষোভ সংস্কৃতি দাঁড়ায়। আমি শেষ করি, ক্ষোভ প্রকাশের বহিঃপ্রকাশটাও ভিন্ন ভিন্ন হয়। আমরা কিন্তু 18 বছর আন্দোলনে বলেছিলাম যে পুলিশ কোন চ্যাটের বাল, তখন কিন্তু আমাদেরকে অনেক সুশীলরা অনেক কথা বলেছিল, অনেক গল্প শুনিয়েছিল, কিন্তু সেই জেনারেশনটাই কিন্তু এসে 24-এ আজকে হাসিনার পতন ঘটিয়েছে। তো আপনি হচ্ছে এই ধরনের বক্তব্যগুলোকে, ন্যারেটিভগুলোকে শুধুমাত্র মানে অশ্লীল বলে এটাকে ফ্রেম করতে পারবেন না, বরং হচ্ছে এখানে যে ক্ষোভের বহিঃপ্রকাশটা হচ্ছে সেই জিনিসটা আপনাকে বোঝানো লাগবে। সরকারের ভূমিকা কি একবারে এই লাইন, অন্য কোনো দিকে যাওয়া যাবে না। 30 সেকেন্ড জাস্ট দুটো জিনিস বলতে হবে, যে জামাত ইসলামী কখনোই খুশি নয় বিএনপির কোনো ধরনের হত্যাকাণ্ডে। আর দাঁড়িপাল্লার মিছিল, এটা হচ্ছে 19 জুলাই জামাত ইসলামের জাতীয় সমাবেশ আছে সরোয়ার্দীতে, সেটা কেন্দ্রিক। সরকারের ভূমিকা হচ্ছে যে আমাদের কোনো অ্যাডমিনিস্ট্রেশনের সংস্কার এখন পর্যন্ত ঠিকঠাক হয় না, সেটা সিভিল ব্যুরোক্রেসি হোক, পুলিশ হোক, মিলিটারি ব্যুরোক্রেসি হোক, প্রত্যেকটা জায়গায় সংস্কারের ব্যাপক সুযোগ আছে। আর ব্যাপারটা হচ্ছে যে 2009 সালের পরে বাংলাদেশে কোনো 2001 সালের পরে বাংলাদেশে অনেক ধন্যবাদ দিতে হচ্ছে। জি আপনার উত্তর পেয়েছি, অনেক ধন্যবাদ দিতে হচ্ছে মুদাসসির চৌধুরী, আবিদুল ইসলাম খান, একের সঙ্গে তিনজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে মূল্যবান সময়ের জন্য। দর্শক, এই ছিল আজকের গণতন্ত্র দেখাবেন নিশ্চয় অন্য সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি নিশ্চয় অন্য সময়।